আসসালামু আলাইকুম। পরপর ৩ দিন মার্কেট সবুজ, তাই না? আমি আশা করি না যে আজকে মার্কেট আমরা সবুজ পাবো। আমি আজকে আশা করেছিলাম যে মার্কেট শেষ বেলায় কারেকশনের মুখে পড়বে। অনেক যুদ্ধ হয়েছে, টানাটানি হয়েছে বিয়ার এবং বুলের মধ্যে। শেষ পর্যন্ত বুল কোনো রকমে আহত অবস্থায় টিকে গিয়েছে আজকে। আমি আশা করছি যে এইটা হয়তো আগামী দিন কিছুটা পিছন দিকে হটতে বাধ্য হবে মার্কেট। কেন হটবে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তো যাই হোক, তার আগে একটু কথা বলে নিই। আমি এই ১:৩০ র দিকে, ১:৩০ ঠিক না, ১টার দিকে একটু বাইরে ছিলাম। এ সময় একটা ফোন আসছে। ফোনে আমাকে বলছে যে, "ভাই কি কেনা যায় একটু পরামর্শ দিন। ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো বেড়ে গেল। তো চলেন আগে ক্রিস্টাল আগে দেখে আসি। তারপরে ইন্ডেক্স নিয়ে কথা বলব। ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো বেড়ে গেল।" আর আমার আগের ভিডিওতে বলা ছিল যে ক্রিস্টালকে পার করে দেখান ৮২ লেভেল। তাই না? আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা জেনে থাকবেন যে আমার এরকম ঘটনা বলা ছিল যে এরকম ৮০-৮২ টাকার লেভেল পার করে দেখান। ৮০ টাকার লেভেলটা পার করে দেখান আমাকে ক্রিস্টাল। তো উনি বলতে চাচ্ছিলেন যে ক্রিস্টাল তো ৮০ টাকা পার করে গেল। তো এখন কি হবে? আমি তাকায় দেখলাম যে হ্যাঁ তাই। তো ঠিক আছে, আমার মোবাইলে তো খুব ভালো দেখা যায় না। আমি বাসাতে আসার পরে দেখি যে না, ক্রিস্টাল খুব স্বাভাবিকভাবেই সেখানে সেল প্রেশার নিয়ে আর রাখতে পারেনি সেল প্রেশারটা। পড়ে গিয়েছে। কাহিনীটা কি বলেন তো এই ক্যান্ডেলটা? এটা একটা প্রচণ্ড সুন্দর একটা পজিটিভ ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা। এটা একটা পজিটিভ ক্যান্ডেল ছিল। এইখানে দাম বেড়ে গিয়েছিল সবুজ ক্যান্ডেলের মতো। এই জায়গাতে আমি যদি এখানে দিই তাহলে আমি একটু রং করে দিই সবুজ। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে ডিপ করে দিই। এটা একটা সবুজ ক্যান্ডেল হয়ে এটা এক পর্যায়ে এরকম ছিল, তাই না? স্বাভাবিক। তারপরে এখান থেকে কারা প্রেসার দিয়ে প্রাইসটাকে নামাতে নামাতে এইখানে নামায় নিয়ে আসলো বলেন? এতখানি জায়গা কারা সেল দিল? এটা আমি যদি দেখাই, এতখানি জায়গা কারা সেল দিল? এই যে লাল অংশটুকু কারা নিচের দিকে সেল দিল? কারা তারা? এখানে প্রফিট টেকিং হয়েছে। এখানে এই লোডটা নিতে পারেনি। এটা একটা সবুজ ক্যান্ডেল, কিন্তু এই সবুজ ক্যান্ডেলের মধ্যে আছে অসংখ্য সেলের গল্প। এইখানে এই এই আমার এই যে এই দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল চিকন একটা রেখা, এখানেই আছে সেলার। সেলার সেল দিয়ে প্রাইস নিচের দিকে নামিয়ে দিয়েছে। আমরা এরকম জায়গাতে শেয়ার বিক্রি করা শিখব। এরকম জায়গাতে আবেগতাড়িত হয়ে শেয়ার ধরে রাখবো না। শেয়ার কোথায় বিক্রি করতে হবে সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। এইটা একটা ভালো কৌশল। এটা একটা প্রফিট করার কৌশল যে কোথায় শেয়ার সেল করব। ডেফিনিটলি। আমরা প্রায় প্রত্যেকটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই এরকম সিচুয়েশন দেখতে পাই। বিএনআইসিএল, আমি ইন্স্যুরেন্স কেনা বেচা করি না, কিন্তু ওভারঅল মার্কেটটাকে বুঝতে গেলে পরে আমাকে কাজ করতে হয়। বিএনআইসিএল এখানে ক্যান্ডেল উঠে গিয়েছিল, এই পর্যন্ত ক্যান্ডেল উঠে গিয়েছিল। সেই ক্যান্ডেলটাকে প্রাইস এই জায়গাতে নামায় নিয়ে আসলো কে? যে নামায় নিয়ে আসছে সে এখানে সেল দিয়েছে। এত বড় এত বড় ভলিউম। আমার এখানে পজিটিভ ক্যান্ডেল দেখাচ্ছে, ভলিউমটা সবুজ দেখাচ্ছে, কিন্তু এই ভলিউমের মধ্যে আছে সেল প্রেশারের গল্প। আমাদেরকে এই গল্পগুলো বুঝতে হবে। ক্যান্ডেল হচ্ছে একটা দিনের বায়ার এবং সেলারের মধ্যে যুদ্ধ। কে জিতলো? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটুখানি পজিটিভ হয়ে আছে, মানে বায়ার জিতলো। কিন্তু এই গল্পটার মধ্যে আসল সত্য আছে ভলিউমে। ওকে, ফাইন, বুঝতে পারছেন নিশ্চয় বিষয়টা। প্রত্যেকটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি এরকম দেখতে পাবো, কম বেশি। তো চলেন আমরা আমরা ইন্ডেক্সে ফিরে যাই। ডিএসপিএক্স, ডিএসসিএক্স। তো যেটা বলছিলাম আর কি, যে ডিএসসিএক্স আজকে পজিটিভ ক্যান্ডেল হবে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। আমরা আশা করেছিলাম যে আজকে শেষ বেলায় ১:৩০টার পরে মার্কেট নেগেটিভ যাবে এবং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। মার্কেট নেগেটিভ যাবে, যাক। মার্কেট ৫,০৩০-এ আসুক, অসুবিধা নেই, এটা হেলদি। এটুকু না আসলে পরে ব্যবসা করা যাবে না। ধরেন কোনো কারণে মার্কেট আগামীকালকে ১০০ পয়েন্ট প্লাস হলো, তারপরের দিন আবার একটুখানি বাড়লো, কতখানি নেবেন আপনি? এখানে গিয়ে তো আপনি আবার বাধার মুখে পড়বেন, স্ট্রাকচারাল বাধার মুখে পড়বেন। ৫,৩৫০-এ ব্যবসা করা যাবে না এভাবে। বরং একটু হেলদি কারেকশন হোক, কারেকশন হয়ে কিছু শেয়ার পজিশনে আসুক। যে শেয়ারগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে সেগুলো এখন সামনে আসার সময় আসছে। যেগুলা অনেকখানি বেড়ে গিয়েছে সেগুলো একটু থামবে এবং যেগুলো অনেকখানি নিচে নেমে আসে সেগুলো বাড়বে। বেক্সিমকো ফার্মা, আইবিপি, সিলকো, সিলভা,
তারপরে আইটিসি, তারপরে এই ধরনের যে শেয়ারগুলো আইটি সেক্টরের শেয়ারগুলো যেগুলো কারেকশনের মুখে দীর্ঘদিন ধরে পড়ে আছে সেগুলো এখন লাইমলাইটে আসবে। তো মার্কেট যদি টানা বাড়ে তাহলে তো এগুলো আসতে পারবে না, সুযোগ দিতে হবে এদেরকে আসার জন্য। মার্কেট হালকা হেলদি কারেকশানে আসবে, এরা আগাবে, এরা আগানোর ফলে মার্কেটের মধ্যে একটা একটা সমন্বয় তৈরি হবে, একটা স্টেবিলিটি আসবে, মার্কেট খুব বেশি পড়বে না এবং এভাবে মার্কেট এক পর্যায়ে উপরের দিকে আগাবে, তাহলে পরে মার্কেটে ব্যবসা হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করবো আজকে, চলেন প্রথমে বেক্সিমকো ফার্মার কথা বললাম, বেক্সিমকো ফার্মা দিয়েই শুরু করি। বেক্সিমকো ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টর দিয়ে শুরু করব আজকে। আমি আগে এটাকে ঠিক করে নিই, এটা দেখেন কত লাল হয়ে আছে, এত লাল থাকলে বুঝতে পারবেন না, এটা কত লাল থাকে। হ্যাঁ, ওকে ফাইন। বেক্সিমকো ফার্মার একটা গ্যাপ আপ ওপেন আছে এই জায়গাতে। কেমন? প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের ওপরে ক্যান্ডেল, মার্কেট পরপর 2 দিন পজিটিভ ক্যান্ডেল ছিল, এখন স্বাভাবিক কারেকশানে আসছে। কারেকশান ডেতে অনেক ভলিউম, কিন্তু এত বড় ভলিউম নিয়ে শেয়ারের প্রাইস খুব বেশি নামলো না। আমরা এই শেয়ারটা দেখব কোথায় কেনা যায়, ফিবোনাকি দিয়েই ধরেন। আমরা ফিবোনাকি 50 বা 618 লেভেলের শেয়ারটা কেনার চেষ্টা করবো এখান থেকে। সেটা কোথায় আমরা দেখি। আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব মোটামুটি এরকম জায়গায় 110 টাকা লেভেলে শেয়ারটা কেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই শেয়ারটা এই জায়গাতে হয়তো পাবো, এরকম জায়গাতে শেয়ারটা আমরা কেনার চেষ্টা করব 110 টাকা। আমি বলছি আপনারা একটু টিউনিং করে নেবেন শেয়ারটা কোথায় কিনবেন। আমাদের আপাতত টার্গেট হবে শেয়ারটাতে কোথায় বলেন, 130 টাকা। আর আমরা যদি 110 টাকায় শেয়ারটা কিনতে পারি, কেন আমরা 110 টাকায় কিনবো? কারণ আমরা যদি এইখানে শেয়ার কিনি 115 টাকায়, তাহলে আমাদের স্টপ লস অনেকখানি নিচে হচ্ছে, 103 টাকা। তার মানে কত? আমি যদি স্টপ লস ধরি তাহলে পরে আমি স্টপ লস ধরলে পারে এখান থেকে এখানে 10% স্টপ লস হয়ে যায়, বেশি হয়ে যায় স্টপ লস। বরং আমরা যদি এখান থেকে কিনতে পারি শেয়ারটা, তাহলে আমাদের স্টপ লস হয় 5%, এটা গ্রহণযোগ্য। কতগুলো শেয়ার কিনবেন, আপনার কাছে কত টাকা আছে, এই টাকা দিয়ে কতগুলো শেয়ার কিনবেন, কত টাকা লস স্বীকার করবেন এই শেয়ারটাতে এবং কত টাকা প্রফিট নেবেন, এটা হচ্ছে ট্রেড পরিকল্পনা। এই পরিকল্পনা না করে কোনো অবস্থাতেই আমরা কোনো একটা শেয়ার কিনবো না। আমরা পরপর 3 বার 4 বার লস করতে পারি, অসুবিধা নেই, কিন্তু পরিকল্পনা ছাড়া আমরা ট্রেডে অংশগ্রহণ করব না। এটাই হচ্ছে ব্যবসার জিতার কৌশল। আমরা যে কোনো কাজেই পরিকল্পনা করি, ছোট ছোট কাজগুলোতে আমাদের পরিকল্পনা থাকে, অথচ শেয়ার কেনার সময় আমাদের কোনো পরিকল্পনা থাকে না। এই পরিকল্পনাগুলো না থাকা আমাদের ব্যবসাতে লস খাওয়ার একটা অন্যতম প্রধান কারণ। তো আমি বেক্সিমকো ফার্মাতে আপনাদেরকে দেখালাম যে এখানে আমরা শেয়ারটা কিনবো এবং এখানে আমরা প্রফিট টেক করব। তাহলে আমাদের কত গুণ প্রফিট হয় সেটা দেখি চলেন। ধরেন আমরা কিনলাম, লসই হয়ে গেল আমাদের, তাহলে এইটুকু আমাদের লস হলো, আর আমাদের লাভ হলো কতটুকু দেখি। 1 গুণ, 2 গুণ, প্রায় 2.5 গুণ, 1:, না আমরা 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা 30 পয়সা লাভ করব। ইটস এ গুড পজিশন। আমরা এখানে শেয়ারে এন্ট্রি নিতে পারি যে আমরা 1 টাকা ঝুঁকি নিব এবং 2.5 টাকা লাভ করব। আমাদের স্লিপিং পয়েন্ট ঠিক রেখে লসের পরিমাণ হিসাব করে নিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব। স্লিপিং পয়েন্টটা কি? যে যে যতটুকু লস স্বীকার করতে পারলে পরে আমার রাত্রির সুন্দর ঘুম হবে, যতটুকু লস স্বীকার করতে পারলে পারে আমি সুন্দর করে আমার বাচ্চাটার সাথে খেলতে পারবো, আমার অতটুকু লস সহ্য করার সক্ষমতা নিব, যেটুকু লস সহ্য করতে পারলে পরে আমি আমার বাড়ির লোকদের সাথে, অফিসের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে মাথা ঠান্ডা রেখে কথা বলতে পারবো, উদ্ভ্রান্ত হব না। ওই পরিমাণ লস মাথায় রেখে যদি শেয়ার কিনি তাহলে পরে সেটাকে বলা হয় স্লিপিং পয়েন্ট। স্লিপিং পয়েন্ট ঠিক রেখে আমরা শেয়ার কিনব। স্লিপিং পয়েন্ট ঠিক রেখে শেয়ার না কিনলে পারে মার্কেট থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। ঠিক আছে, চলেন বেক্সিমকো ফার্মা গেল, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর শেষ করি। টেকনোড্রাগ শেয়ারটা সুন্দর, শেয়ারটা আজকে একটা ব্রেকআউট হয়েছে, শেয়ারটা কেনা যেত আজকে। স্টপ লস কতটুকু? স্টপ লস আমাদের জাস্ট আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল সেটাতে 31 টাকা 20 পয়সা, স্টপ লস এইটুকু। তাহলে আমাদের এইটুকু ঝুঁকি, আমি আজকে অনেকবার, অনেক কয়বার এই শেয়ারটা নিয়ে কথা বলেছি। এইটুকু আমাদের ঝুঁকি আর এইটুকু আমাদের 1:2 আমাদের রেওয়ার্ড, রিস্ক রেওয়ার্ড রেশিও। আমাদের এখানে প্রফিট টেক করবো, 35 টাকা লেভেলে প্রফিট টেক করবো ডেফিনেটলি। ছেড়ে দেন, নির্দিষ্ট সংখ্যক শেয়ার কিনে ছেড়ে দেন, বারবার মার্কেট দেখতে হবে না। মাঝে মধ্যে একটু তাকায় তাকায় দেখলেন যে আপনাকে স্টপ লস হিট করাচ্ছে না, টেক প্রফিটের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে আপনি যখন যাবে 35 টাকায় শেয়ারটা বিক্রি করে দিয়ে আপনি বের হয়ে আসেন। 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও। ওকে ফাইন।
টেকনোডাগের পরে চলেন আইবিপি। আইবিপিটা পছন্দ করার কারণ হচ্ছে এটা একটা পড়ে থাকা শেয়ার। মার্কেট যদি কারেকশানে যায় তাহলে এই ধরনের শেয়ারগুলো মুভমেন্টে আসবে। কোথায় শেয়ারটা কিনবেন এখন প্রশ্ন, এবং কোথায় আপনার স্টপ লস হবে? স্টপ লস আমরা নিব হচ্ছে এই জায়গাতে, কোথায়? 11 টাকা 20 পয়সায় ডেফিনেটলি। তাহলে কত কমে কেনা যায় শেয়ারটা দেখতে হবে। মোটামুটিভাবে আগামী দিন যদি শেয়ারটা আমরা 12 টাকা লেভেলে পাই তাহলে আমরা এন্ট্রি দিব। আমাদের টেক প্রফিট কোথায় হবে? আমাদের টেক প্রফিট হবে 14 টাকা লেভেলে। কেমন? আচ্ছা, এখন ফোন ধরবো না, 14 টাকা লেভেলে আমরা টেক প্রফিট ধরবো শেয়ারটাতে। ইনশাল্লাহ আশা করছি এটা একটা ভালো শেয়ার হতে পারে। আইবিপি সিলভা। সিলভা সিলভাটা খুব চমৎকার মুভ দিল আজকে, দেখেন ও একটা সুন্দর মুভ দিয়ে আছে শেয়ারটা, একটা চমৎকার মুভ দিয়ে আছে। এখানে কিছুদিন অ্যাকুমুলেশন হয়েছে, ব্রেকআউট হয়েছে। আমাদের টার্গেট কতটুকু? এখান থেকে এতটুকু, যতটুকু দৈর্ঘ্য ঠিক ততটুকু নিব আমরা। সিলভা আমাদের টার্গেট হবে শেয়ারটাতে 12 টাকা। এখন এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার পজিশন নাই, কেননা পজিশন নাই এই কারণেই যে শেয়ারটা অলরেডি 20% বেড়ে আছে। এখন এই শেয়ারটাতে এন্ট্রি দিলে পরে আমাদের স্টপ লস অনেকখানি উপরে হবে, এরকম জায়গাতে আমরা এন্ট্রি দিব না। যদি কারেকশানে আসে আমরা দেখব। এই শেয়ারটা একটা হাত থেকে বের হয়ে যাওয়া শেয়ার। আশা করছি আইবিপি এবং সিলকোর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তখন সিলকোটা দেখি। সিলকো, এই শেয়ারগুলোতে অনেক মানুষ অনেক দিন থেকে আটকায় আছে। সিলকো, সিলকো সিলভা অ্যাডভেন্ট ফার্মা, এই শেয়ারগুলো চেষ্টা করছে এই বিপদ থেকে উঠার, চেষ্টা করছে এই বিপদ থেকে উঠার, যে বিপদে পড়ে আছে শেয়ারগুলো সেই বিপদ থেকে উঠার। নাভানা ফার্মা, নাভানা ফার্মা নাভানা ফার্মার শেয়ারটা মাশাআল্লাহ বেশ ভালো পজিশনে আছে, সে বের হয়ে গেছে, ভালো ভলিউম। আমরা এই শেয়ারটার টার্গেট দেখব। প্রাথমিক টার্গেট শেয়ারটাতে 57 টাকা, পরের টার্গেট শেয়ারটাতে 61 টাকা। 61 টাকাতে শেয়ারটা বিক্রি করে দিয়ে আমরা পালাবো। এখানে প্রচুর ভলিউম আছে। আপনারা, আমি খুব সহজ করে অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করি। এই যে এই ভলিউমগুলো আছে এই মাথার উপরে এইখানে, সুতরাং এই কাছাকাছি গেলে পরে আমরা শেয়ারটা সেল করে দিয়ে পালাবো। এই এতগুলো ভলিউমের লোড আমরা নিতে পারবো না। ঠিক আছে, এরকম ভলিউমে আরেকটা যে শেয়ার পড়ে আছে আজকে, সেটা হচ্ছে বিডি অটোকার। আমি বিডি অটোকারটা দেখাই আপনাদেরকে। বিডি অটোকার শেয়ারটা দেখেন, এখানে ছিল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ও পার হয়ে গিয়ে জাস্ট এই ভলিউমের কারণে, এই ভলিউমগুলোর কারণে এখানে ভলিউম ছিল, এখানে ভলিউম ছিল, এই ভলিউমগুলোর কারণে এখানে গিয়ে পড়ে গিয়েছে। সেকেন্ড ট্রাই করছি, দেখেন এই ভলিউমগুলো খুব ঝামেলা করে বাড়ানোর ক্ষেত্রে। সেকেন্ড ট্রাই করছে। এখন বিডি অটোকার নিয়ে আমাকে একজন জিজ্ঞাসা করছিল কি করব। বিডি অটোকার যদি আগামী দিন একটা পজিটিভ ক্যান্ডেল দেয় তাহলে বিডি অটোকারের টার্গেট 150 টাকা। ইনশাআল্লাহ থামানো যাবে না এই শেয়ারটাকে, কারণ প্রথমবার বাড়ি খেয়ে নিচের দিকে নেমে খুব বেশি নামাতে পারেনি। যারা এখানে ছিল তারা এই জায়গাটাতে এসে সেকেন্ড টাইম ট্রাই করেছে। এই শেয়ারটা আশা করছি এই শেয়ারটা ভালো হবে। 150 টাকা টার্গেট এই শেয়ারটাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বিডি অটোকার আমি জাস্ট ওই যে দেখালাম আর কি, নাভানা ফার্মা দিয়ে, যে এই জায়গাতে এই শেয়ারটাতে রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে শেয়ারটাতে ভলিউম রেজিস্ট্যান্স আছে। একবার পার করতে পারেনি, সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সে ট্রাই করছে। আচ্ছা, ইনশাআল্লাহ পারবে, এটা এবার আশা করছি পারবে। আচ্ছা, বিডি অটোকারের পরে চলে আমরা যাই দেখি টেক্সটাইল খাতের কয়েকটা শেয়ার নিয়ে দেখি। এটা কি প্রথমে মুজাফফর হোসেন স্পিনিং মিল। মুজাফফর হোসেন স্পিনিং মিলের আমাদের টার্গেট 17 টাকা। শেয়ারটাতে এখন এন্ট্রি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ শেয়ারটার স্টপ লস ছিল 14 টাকা। শেয়ারটা যদি 15 টাকায় স্টপ লস এন্ট্রি দেওয়া যেত তাহলে পরে আমরা 17 টাকায় সেটা থেকে বের হতে পারতাম। 17 টাকা ঠিক না, একটু বেশি হয়ে যাচ্ছে। 16 টাকা 50 পয়সা থেকে আমরা প্রফিট টেকিং শুরু করবো শেয়ারটাতে। সো যদি 16 টাকা 50 পয়সায় প্রফিট টেকিং করি তাহলে আমরা এই জায়গাতে ডেফিনেটলি শেয়ারটা কিনবো না। হ্যাঁ, আমরা ডেফিনেটলি এই জায়গাতে শেয়ারটা কিনবো না। আমরা শেয়ারটা কেনার চেষ্টা করতে, মানে উচিত ছিল আমাদের 15 টাকা লেভেলে কেনা। জাস্ট দেখালাম যে শেয়ারটা হাত থেকে বের হয়ে যাবে একটা শেয়ার। মুজাফফর হোসেন স্পিনিং নিয়ে আমি গত 2-3টা ভিডিওতেই মুজাফফর হোসেন স্পিনিং নিয়ে কথা বলছিলাম, যে মুজাফফর হোসেন স্পিনিং ভালো হওয়ার সম্ভাবনা আছে, বেশ ভালো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
তারপরে অ্যাপেক্স স্পিনিং, এটা নিয়ে আমি বহুদিন থেকে কথা বলছি, অনেক দিন থেকে, যে অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা ভালো হবে। অ্যাপেক্স স্পিনিং 52 উইক হাই পজিশনে আছে, উপরে কোনো ভলিউম নাই, এই শেয়ারটা আরও উপরে যাওয়ার সক্ষমতা রাখে। আমরা দেখব কতটুকু যায়। জাস্ট এদের স্টপ লস কোথায় হবে, এই ধরনের শেয়ারগুলো স্টপ লস বের করা একটু টাফ হয়। যাই হোক, এখন এখন কেনার পক্ষপাতী না, একটু কমলে পরে হয়তো কেনা যায়, কিন্তু এখন এখন যদি কেউ কিনতে চান তাহলে পরে এই ক্যান্ডেলের গোড়াতে স্টপ লস দিয়ে কিনতে পারেন, 200 টাকা স্টপ লস দিয়ে। তাও খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই শেয়ারটা বেড়ে বেড়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, এই শেয়ারটা নিয়ে আমি প্রায় 15 দিন থেকে আপনাদের সামনে আলোচনা করছি যে শেয়ারটা ভালো হবে। রহিম টেক্স, রহিম টেক্স রহিম টেক্স শেয়ারটা আমরা কিনেছিলাম, এই শেয়ারটা এরকম জায়গায় 192 টাকার নিচে শেয়ারটা আমাদের এন্ট্রি ছিল, আমরা এখানে প্রফিট টেক করেছি, সেকেন্ড টাইম আর নেওয়া হয়নি, শেয়ারটা চেষ্টা করছি উপরের দিকে ওঠার। এটাও একটা ভালো শেয়ার, এটা আমাদের টার্গেট কত দেখি চলেন। এই শেয়ারটাতে আমাদের টার্গেট অনেকখানি উপরে, আমাদের টার্গেট অনেকখানি উপরে, এই শেয়ারটা ভালো হবে, থেমে থেমে এই শেয়ারটা ভালো হবে। সামনে অনেক ভালো হওয়া শেয়ারগুলোর মধ্যে রহিম টেক্স একটা, মাথাতে রাখবেন, অনেক ভালো হওয়া শেয়ার মধ্যে রহিম টেক্স একটা। এনভয় টেক্সটাইল, আমি সংক্ষেপে শেষ করি। এনভয় টেক্সটাইলে আমাদের টার্গেট 56 টাকা, ডেফিনেটলি শেয়ারটা উঠছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এই শেয়ারটা ভালো হবে ইনশাআল্লাহ, এই শেয়ারটা ভালো হবে। একটা ট্রেন্ড বার, একটা পিন বার, ফলোড বাই পিন বার, এটা একটা পজিটিভ সেট আপ। এই শেয়ারটা আমরা 56 টাকাতে বিক্রি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই শেয়ারটা 56 টাকা যাবে ইনশাআল্লাহ। আমরা 56 টাকাতে শেয়ারটা 55 থেকে 56 টাকা আমাদের টার্গেট, ইনশাআল্লাহ পাওয়া যাবে শেয়ারটা। অ্যাপেক্স স্পিনিং, তারপরে চলেন আর একটু অন্য কিছু শেয়ারে যাই। সিভিও, সিভিও আমাদের ট্রেনিং ব্যাচের একজন স্টুডেন্ট আছেন, খুব খুব স্পন্টেনিয়াস। উনি এই সিভিও শেয়ারটা নিয়ে আমাকে বারবার বলছেন যে ভাই এই শেয়ারটা কিনতে ইচ্ছা হয়। আমি বলি যে ভাই শেয়ারটা তো কেনা যায়, 159 টাকা পার করে কিনতে পারলে শেয়ারটা খুব ভালো হয়, কিন্তু উনি এখনই কিনতে চাচ্ছেন, ক্রাইটেরিয়া মিলে যায়। এখন যদি শেয়ারটা কিনেন স্টপ লস খুব কম, 149 টাকা স্টপ লস দিয়ে শেয়ারটা কেনা যায়, কিনেন, অসুবিধা কি। ভালো করার আপ্রাণ চেষ্টা করছে, 2বার এখানে বাড়ি খেয়ে আসছে, দেখছেন 2বার, একবার এই রিসেন্ট টাইমে। সে আরেকবার ট্রাই করবে এটা ভাঙার, এবং 160 টাকা ভাঙতে পারলে শেয়ারটা বেশ ভালো হবে। তো কিছু পজিশন নেন এই জায়গাতে, 152 টাকায়, 150 টাকায় 49 টাকা স্টপ লস ধরে 50% শেয়ার নেন। যদি আপনি 3,000 শেয়ার কেনার চিন্তা ভাবনা করেন, বা 5,000 শেয়ার কিনতে চিন্তা ভাবনা করেন, বা 10,000 শেয়ার কিনতে চিন্তা ভাবনা করেন, তাহলে এখানে 4,000 বা 5,000 শেয়ারে এন্ট্রি দেন, বাদ বাকি এন্ট্রি এটা পার হওয়ার পরে দেন। এটা একটা কৌশল হতে পারে মেবি। তো আমরা সিভিও শেয়ারটার দিকে খেয়াল রাখবো। তারপরে বিএসসি, বিএসসি শেয়ারটা আনফরচুনেট, সো আনফরচুনেট, শেয়ারটাতে শেয়ারটাতে আমরা স্টপ আউট হয়ে গিয়েছি, মানে আমাদের স্টপ লস হিট করে গিয়েছে, শেয়ারটা আমাদের হাতের কাছে নাই। আমরা তাকায় তাকায় দেখছি শেয়ারটা বের হয়ে যাচ্ছে, যাক অসুবিধা নাই, এরকম ঘটনা ঘটবে, স্টপ আউট হব। দেখেন এই শেয়ারটা খুবই সুন্দর ছিল শেয়ারটা, মানে স্টপ আউট, যাই হোক আমাদের ভাগ্যে নাই। তো এই শেয়ারটা একটা ভালো শেয়ার, একটা চমৎকার ট্রেন্ড বার, কারেকশন বারগুলোতে ভলিউম নাই, আবার এই সপ্তাহে একটা ট্রেন্ড বার দেওয়ার চেষ্টা করছে, পরপর একটা সপ্তাহ বাড়ার পর পরপর 3 সপ্তাহ কারেকশন বারগুলোতে ভলিউম নাই। এই দিনকে ক্যান্ডেলটাতে, মানে রানিং সপ্তাহের ক্যান্ডেলটাতে একটা চমৎকার ক্যান্ডেল তৈরি করছে। এই শেয়ারটা আমি আশা করছি 120 টাকা প্রাথমিক টার্গেট, 20 টাকা বার করতে পারলে তো টার্গেট অনেকখানি বাড়বে। এই শেয়ারটা একটা ভালো শেয়ার ছিল, আমরা একটা ভালো শেয়ার। ওই যে বড়শিতে মাছ আটকানোর পরে মাছটা যদি ছুটে যায় মনের মধ্যে কেমন লাগে, কেউ কোন মাছ শিকার করেছেন? একটা বড় মাছ বাঁধলো বড়শিতে, অনেকক্ষণ খেলালেন, তারপরে মাছটা যখন তুলতে যাবেন ঠিক সেরকম মুহূর্তে মাছটা ছুটে গেল হাত থেকে, খুব বিষণ্ণ লাগে, মনটা খারাপ লাগে। আমাদের অবস্থা সেরকম হয়েছে। একটা সুন্দর মাছ ধরেছিলাম আমরা, চমৎকার একটা জায়গাতে শেয়ারটা কেনা হয়েছিল, কিন্তু আমরা মাছটা তুলতে পারিনি। সবই রিজিক আর কি, আমাদের রিজিকে নাই এই শেয়ারটা। এই শেয়ারটা ভালো হবে 120 টাকা, এবং এই শেয়ারটা পর্যায়ক্রমে আরো উপরে তোলা যাবে, আল্লাহ ভরসা, নাই আমাদের কাছে নাই, সো সরি। তো এই সেল,
ইএইচএল, ইএইচএল শেয়ারটা আর একটা ভালো শেয়ার। এইচএল শেয়ারটা আর একটা ভালো শেয়ার, আশা করছি এই শেয়ারটা সামনে ভালো করবে। কেন ভালো করবে? এই শেয়ারটা গোল্ডেন ক্রসওভার হয়েছে। গোল্ডেন ক্রসওভার মানে কি? 50 দিনের গড়দাম 200 দিনের গড়দামকে ক্রস করেছে। 50 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ 200 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, অন্তত পক্ষে আমার স্ক্যানার তাই বলছে। দেখি আমরা চলুন তো দেখি ঠিক ক্রস করেছে কিনা 50 দিনের গড়দাম। আর আমরা ইন্ডিকেটর SMA তে নিই, এটার এ মুভিং অ্যাভারেজ 50 দিনটা নিই, চলেন দেখি। আমিও দেখি 50 দিনের গড় দাম না তো, আমাকে ও এটা উইকলি, তো ডেলিতে দেখতে হবে। কই নাই, যাক স্ক্যানার সঠিক কথা বলেনি। যাই হোক, স্ক্যানার সঠিক কথা বলুক বা ভুল কথা বলুক, স্ক্যানারগুলোকে অন্যভাবে ব্যবহার করাও ঠিক না। তো ইএসএল শেয়ারটা দেখেন, এই শেয়ারটা ভালো। এই শেয়ারটা ওই যে কী বললাম বলেন, ট্রেন্ড বার ফলোড বাই এ পিন বার। আগামী দিন যদি শেয়ারটা ইএইচএল 78 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দেয়, জাস্ট সহজ এন্ট্রি পয়েন্ট, যে আপনার ইএইচএল আগামী দিন প্রাইস 78 টাকা 50 পয়সার উপরে উঠলে পারেই বাই, আমাদের স্টপ লস হবে পিন বারের নিচে 76 টাকা 70 পয়সা। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, কোনো কথা নাই, আপনি এন্ট্রি দেন। 1:2 রিস্ক অ্যাওয়ার্ড রেশিও চোখ বন্ধ করে পাবেন এই শেয়ারটাতে, গুড শেয়ার, নিতে পারেন নিয়েছেন। কতগুলো শেয়ার নিয়ে কথা বলছি, আর না, আর না, আর না, জেনিক সিল নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, বিএসসি নিয়ে কথা বললাম, জেনিক সিল না, দরকার না, জেনিক সিলের কথা বলবো না। ইসলামী ফিনান্স একটা জেড ক্যাটাগরির শেয়ার, ইসলামী ফিনান্স নিয়েও কথা বলবো না, জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে। মোটামুটি সামনে ভালো একটা সময় আসছে, আশা করি ইনশাআল্লাহ মার্কেট তার প্রাথমিক সংকট কাটায় উঠছে, এবং ইনশাআল্লাহ আশা করছি 2026 সালে আমরা মার্কেটকে 6,700 6,800 এরকম রেঞ্জে দেখব। এই যে এত দূর মার্কেট উঠবে 6,700 6,800, এই ওঠার পথে 200-100 পয়েন্টে কারেকশান হবে হর হামেশায়, আমরা ঘাবড়াবো না। আমরা এই কারেকশানের মুখে আমাদের পোর্টফোলিওগুলোকে সাজাবো সুন্দর করে। কোন কোন শেয়ার সামনে ভালো হতে পারে সেই শেয়ারগুলো বাছাই করব, বাছাই করে সেই শেয়ারগুলোকে নিয়ে আমাদের পোর্টফোলিও সাজাবো, স্টপ লস সেট করে দিব, শেয়ারে এন্ট্রি দিব, যদি লস হয় লস নিব, লাভ হলে লাভ নিব। প্রত্যেকবারই যে আমাদের লাভ হবে তা না, আমাদের প্রফিট এবং লসের রেশিও ঠিক রেখে আমাদের যদি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা শেয়ারে এন্ট্রি দিই, তাহলে 10 বার শেয়ার কিনে 4 বার লস হোক, আর 6 বার জিতি, বা 5 বারই আমাদের লস হোক, আমরা খুব দ্রুত মুভ করবো টাকা নিয়ে, দেখবেন আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের প্রফিট পাচ্ছেন বছর শেষে। আমরা এভাবে শেয়ার কেনার চেষ্টা করবো। এই ইএইচএল শেয়ারটার দিকে খেয়াল রাখেন, এই শেয়ারটা ভালো। আরও অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেত, রবি, বিএসআরএম স্টিল, যেগুলো নিয়ে কথা বলছিলাম গতদিন। তারপরে আরও যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আর আলোচনা করতে পারছি না, এখানে শেষ করছি। অনেক বড় হয়ে গেল ভিডিও। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে শেয়ার কিনবেন ভাই। মনে রাখবেন, যে টাকা নিয়ে আপনি ব্যবসা করছেন সে টাকাটা সম্পূর্ণ টাকা আপনার না, এই টাকার উপরে হক আছে আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার প্রতিবেশী, গরিব দুঃখী, সবার হক আছে আপনার টাকার প্রতি। সুতরাং টাকাগুলো নিয়ে ইচ্ছা মতো নষ্ট করবেন না। নষ্ট করা মানে কি, আপনি একটা শেয়ার কিনলেন, অনেকগুলো, একজন ফোনে কথা বলছিল যে ভাই আমার কাছে অনেকগুলো শেয়ার, আমাকে এতগুলো শেয়ার কেন? অনেক সময় একটা কোম্পানির নাম ভালো লাগছে এই জন্য আমি শেয়ারটা কিনেছি। এভাবে আমরা শেয়ার কিনবো না, আমরা শেয়ার কেনার সময় ক্যালকুলেশন করবো শেয়ারটা কিনছি কেন, কতটুকু টাকার শেয়ার কিনছি, কতটুকু প্রফিট করব, এই বিষয়গুলো আমরা ঠিক রাখবো, নিয়ে আমরা শেয়ার কিনবো। ইনশাআল্লাহ দেখবো তখন ধারাবাহিক একটা প্রফিট থাকবে, ধারাবাহিকতা থাকা লাগবে ইনকামে। আমি এক মাসে 1 লাখ টাকা ইনকাম করলাম, পরের মাসে আমার ইনকাম 10,000 টাকা বা 20,000 টাকা আমার লস, ওই টাকায় আমাদের কোনো কাজেই লাগবে না। আমাদের দরকার হচ্ছে ধারাবাহিক ইনকাম। ধারাবাহিক ইনকাম কম হোক, কিন্তু সেটা আমাদের অনেক হেল্প করে জীবনে চলার পথে। আমরা এই বিষয়গুলো মাথাতে রেখে শেয়ারে এন্ট্রি দেবো বা এক্সিট নেবো ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। যারা এতক্ষণ আমার কথা শুনছিলেন, আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দিক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।